বিয়ের পর প্রথমবার বড় ফুফু শাশুড়ি আমার মুখটা তুলে শাশুড়ি মাকে বললেন, বাহ কি সুন্দর বউ এনেছো আলো। মাশাল্লাহ, তা বউকে কি কি গয়না দিয়ে আনলে আনিস? কথাটা আমার শ্বশুরের উদ্দেশ্যে, বিয়েতে তো আর আসা হলো না। মা আমাকে ইশারা করলেন, আমি আস্তে করে উঠে গিয়ে আলমারি খুলে গয়নাগুলো নিয়ে আসলাম। ফুফু দেখে বললেন, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। তা তুমি ঠিকই বলেছ আপা, অনেকগুলো টাকা বের হয়ে গেল। ছেলের বউকে সাজাতে গিয়ে পথের ফকির হয়ে গেছি। শ্বশুর এসে বলল, ওর বাড়ি থেকে তো ওই একটা পাতলা সেনা আর দুগাছির চুড়ি শাশুড়ি যোগ করলেন। ফুপু, এগুলো আমার, মানে আমার টাকা, শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়নি। ফুপু শাশুড়ি অবাক হয়ে গেলেন। মানে দীপ্তি, তুমি কি বলছো? এগুলো তো আমি নিজে অর্ডার করে এনেছি। শাশুড়ি গর্জে উঠলেন, তা তো মা আপনি আনতেই পারেন। ফুপুর দিকে তাকিয়ে বললাম, আমার দেনমোহর ছিল 15 লাখ টাকা, আর আমার উসুল হিসাবে দেওয়া হয়েছে 10 লাখ টাকা, কিন্তু আমি তো কোনো টাকা হাতে পাইনি। ওই টাকা এই গয়না হিসেবে কেটে নেওয়া হয়েছে। তার মানে এই গয়না তো আমার টাকার, এগুলো এ বাড়ি থেকে কিভাবে দেওয়া হলো? বরং আমার বাবা মা দিয়েছে, সেটা নিঃস্বার্থভাবে দিয়েছে। ফুপি স্তব্ধ, শাশুড়ি নির্বাক। আমি জানতাম এর ফল ভালো হবে না। তুমি এটা কেন বললে? আমার স্বামী রিয়াদের প্রশ্ন। বাবা মাকে বড় ফুপুর সামনে ছোট করলে কেন? আমি সত্যি কথা বলেছি। তাছাড়া এখানে তো 10 লক্ষ টাকার গয়নাও নেই, অনেকটাই কম আছে। তোমার সন্দেহ থাকলে চলো যাচাই করে আসি। রিয়াদ চুপ করে থাকলো। আমাকে নিয়ে তাতে সালিশ জমলো না। পরদিন অফিস থেকে আসা মাত্র তানিয়া, মানে আমার ননদ, বলল, ভাবি আমার সন্ধ্যার চা বানিয়ে দাও এখনই, ফ্রেশ হয়ে দিচ্ছি। এত কথা বলো কেন? এখন বলেছি মানে এখন দেবে, সরাসরি রান্নাঘরে যাও। ওর কণ্ঠে আদেশ, যেন আমি চাকর। মেজাজ খারাপ হলো। ও সারাদিন বাড়িতেই থাকে, অনার্স করে বাড়িতে বসে আছে। মাস্টার্স করার ইচ্ছে নেই, চাকরির ইচ্ছে নেই, বিয়েরও ইচ্ছে নেই, ঘরের কোনো কাজেই সে হাত লাগায় না, এমনকি তার বিছানাটা পর্যন্ত গুছিয়ে দিতে হয়। আমি হাসি মুখে বললাম, আমি মাত্র অফিস থেকে ফিরেছি, সারাদিন প্রচুর দখল নিয়েছি তোমার বাড়িতে। অফিস থেকে আসতেই আমি তড়িঘড়ি করে চা বানিয়ে দিই, সে আমি যত ব্যস্তই বা ক্লান্তই থাকি না কেন। আমার ফিরতে দেরি হলে তোমার মা বানিয়ে দেয়। আমার বেলায় ব্যাপারটা উল্টো কেন? আমি তো কষ্ট করে আসি। এখন কি আমার মেয়ে তোমাকে চা করে খাওয়াবে? বাবা প্রায় চিৎকার করে বলে উঠলেন, ও তোমার একমাত্র ননদ, ও যা বলবে তোমাকে শুনতে হবে। সারাদিন বাড়িতে বসে থেকে হুকুম জারি করি, আমি মানব না। মা কেন সারাদিন রান্নাঘরে পড়ে থাকে? ও সাহায্য করতে পারে না? ঘরের অর্ধেক কাজ তো আমি অফিসে যাওয়ার আগে করে যাই, আর ও চুপচাপ মোবাইলে পড়ে থাকে। দীপ্তি, তুমি তোমার শ্বশুরের সাথে তর্ক করছো? তেরে এলেন আমার শাশুড়ি। আমি দুঃখিত মা, কথাগুলো এভাবে বলতে চাইনি, কিন্তু আমার সঙ্গে সঙ্গে তানিয়া যেভাবে আমাকে আদেশ করলো, সেটা আমি মানতে পারিনি, পারবও না। পাশের ফ্ল্যাট থেকে এক আন্টি আর তার মেয়ে চলে এসেছেন। তোমার বৌমা তো ঠিকই বলেছে আলো, তানিয়াকে বলো একটু নড়ে চড়ে কাজকর্ম শিখতে। সারাদিন ওই ছাদে গান শোনে আর মোবাইল টিপে। আমি মৃদু হেসে আন্টিকে বললাম, ধন্যবাদ আন্টি, কিন্তু এটা আমাদের পারিবারিক বিষয়। আন্টি বোধহয় কিছুটা বুঝলেন, তারপর চলে গেলেন। ঠিক আছে, আমার মেয়ের চা আমি নিজেই করছি, আর তোমারটাও করে দিচ্ছি, গেলে শান্তি পাও। আপনি কতদিন করবেন মা? তানিয়াকে বলুন ওকে কিছু শেখান। আমি ঘরে চলে গেলাম। আমি বুঝলাম আবার একটা ঝড় আসতে চলেছে। সেই রাতে আবার আমাকে নিয়ে সভা বসলো। তুমি আমার বোনকে কাজ করতে বলেছো দীপ্তি? এত বড় সাহস তোমার! একটা থাপ্পড় মেরে বাসা থেকে বের করে দেবো। বাসা থেকে বের হবার কথা একবারও বলবে না। যদি আমাকে এই বাসা থেকে চলে যেতেই হয়, তাহলে একবারে ডিভোর্স নিয়ে চলে যাব। 2 দিন পর পর বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাও, এই জপমাত্র আমি শুনবো না। রিয়াদ নির্বাক। শেষ ভাবতেও পারিনি আমি হঠাৎ ডিভোর্সের কথা তার বাবা মায়ের সামনে বলে ফেলতে পারি। তোমার বোনের সাথে তর্ক করবো না, কিন্তু মনে